চোখের জল কেউ ফেলবেন না, চোখ দিয়ে আগুন বের করতে হবে। নিজে একদম ভয়ে কাঁটা হয়ে গিয়েছে, আর কর্মীদেরকে বলছে ভয় পেও না, ভয় পেলে কিন্তু চলবে না, আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে। মানে নিজে প্রাক্তন হবার পরে পুরো ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছে। সব থেকে মজার কথা হলো তৃণমূল হেরেছিল ঠিক ছিল, কিন্তু নিজের কেন্দ্রে নিজের পাড়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15,000-এরও বেশি ভোটে হারলেন। এর থেকে লজ্জাজনক ধিক্কারজনক ঘটনা আর বোধহয় আছে বলে মনে হয় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তার কেন্দ্রে অন্তত শুভেন্দু অধিকারী 1-2 হাজার ভোট পাওয়া উচিত ছিল, কিন্তু তিনি মমতা ব্যানার্জির থেকে 15,000 ভোট বেশি পেয়েছেন। ভাবতে পারছো এটা মহিলা, এটা কি ছিল, মানুষজনকে কি করেছে? তো আজকে আমরা কথা বলবো অভিষেক ব্যানার্জির উত্থান কিভাবে হয়েছিল এবং অভিষেক ব্যানার্জিকে রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে শুভেন্দু অধিকারীকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আজকে সেগুলো নিয়েই আলোচনা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগামী দিন দীঘা জগন্নাথ ধামের গজা দেব। এই যে সবাই বলে না যে শুভেন্দু অধিকারী কেন তৃণমূল ছেড়েছে, সবাই জানেন যে অভিষেক ব্যানার্জির জন্য, এবং কী করে তাকে ছাড়ানো হয়েছে সেটা কিন্তু সবার জানা নেই। তো আজকে আমরা সেটাই আপনাদেরকে জানাবো। অভিষেক ব্যানার্জি হচ্ছেন কি বাইরে থেকে হঠাৎ করে 2011 সালে 21শে জুলাই তুলে আনা একটা হচ্ছে যুবক এবং উদ্ধত্ত একটু রক্ত গরম করা ছেলে। সে এসে রাজনীতিতে প্রবেশ করলো। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিভাবে তাকে তৃণমূলের সর্বেসর্বা বানালেন সেটা নিয়ে অনেকেরই বিরোধ রয়েছে। আজ পর্যন্ত ক্ষমতায় ছিল বলে কেউ কখনো বিরোধ করার সাহস পায়নি। যদি বিরোধ করতো তাহলে তাদের ইনকাম বন্ধ হয়ে যেত, তাদের পার্টি থেকে বার করে দিত। আজকে যখন ক্ষমতা চলে গেছে তখন সবাই পুরনো নেতামন্ত্রীদের নাম নিচ্ছে। একটা জিনিস বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জন্যই ক্ষমতায় ছিলেন এবং পশ্চিমবঙ্গের মানুষ ভুল করে একবার ভোট দিয়ে দিয়েছে। তো এখানটায় বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বা তার আশীর্বাদ ছাড়াও শুভেন্দু অধিকারী অন্তত ভোটে জিতে মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারীর হাত উঠে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপুস। শুভেন্দু অধিকারী ছোটবেলা থেকেই কিন্তু রাজনীতির প্রতি তার একটু বেশি ইন্টারেস্ট ছিল। তিনি নিজেও বলেছেন যে বুদ্ধবাবুর বক্তব্য তিনি দূর থেকে দাঁড়িয়ে শুনতেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সৎ মানুষ হয়তো পশ্চিমবঙ্গে খুব কম দেখা যায়। তো তার দলের নেতাগুলো সেগুলো আলাদা ব্যাপার, তিনি কিন্তু সৎ ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী যতই নিজেকে সৎ বলার দাবি করুন না কেন, বা তার দলের নেতারা যতই বলুন না কেন যে পৃথিবীতে এখনও যদি কেউ সৎ মানুষ বেঁচে থাকে তাহলে তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমার এখানটা একটাই প্রশ্ন, যদি তিনি সৎ হয়ে থাকেন, ঘরের সামনে শয়ে শয়ে পুলিশ, সেটা কি পোন মারাতে রেখেছিলেন? সেটাই আমি জানতে চাইছি। আর 2009 সালের আগে ইনারা হচ্ছে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেকটাই মাতামাতি করেছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠে এসেছিলেন। তারপরে পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস লোকসভায় গেল 2009 সালে, শুভেন্দু অধিকারীকে টিকিট দিয়ে সাংসদ বানিয়ে লোকসভায় পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখনও কিন্তু অভিষেক ব্যানার্জির কোনো পাত্তাই ছিল না। আসলে তিনি ফেলুরাম, তো ফেল করতে করতে উঠছিলেন, তাই একটু সময় লাগছিল। যখন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, জিতেও গেল, তারপরে শহীদ দিবস, তৃণমূলের যে বালের কি শহীদ দিবস আছে, সেই শহীদ দিবস পালন করায় সেখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ করে কোথা থেকে উদয় করে নিয়ে এলেন ভাইপোকে। তখন ভাইপো চলে এলেন, তখন ভাইপো কী করলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরও কাছাকাছি আসার জন্য তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর একটু কান ভাঙাতে শুরু করলেন, মুখ্যমন্ত্রীকে বোঝাতে শুরু করলেন। এরকম বুঝিয়ে বুঝিয়ে প্রথমে তো মুকুল রায়কে সাইড করলেন। মুকুল রায়, কারণ তিনি দাবিদার ছিলেন পশ্চিমবঙ্গের এই যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ, তৃণমূলের যুব সভাপতির পদ, এগুলো পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ছাড়ার পরে মুকুল রায় তিনি তার দাবিদার ছিলেন। কিন্তু ভাইপোকে তো সব কিছু লুটে খেতে হবে। দেখো কাণ্ড। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অভিষেককে সিংহাসনে বসানোর জন্য বা লোকসভার দলনেতা বানিয়ে পাঠানোর জন্য তিনি কিন্তু 2014 সালের পরে আর শুভেন্দু অধিকারীকে লোকসভার টিকিট দিলেন না। তাকে কী করলেন, নন্দীগ্রাম থেকে টিকিট দিয়ে তিনি কিন্তু বিধায়ক বানিয়ে পরিবহন মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। তো শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মনে মনে ক্ষোভ রেখেছিলেন, এবং তৃণমূলের এই যে যুবা তৃণমূল, এটার সভাপতি একসময় ছিলেন শুভেন্দু অধিকারী। কারণ এই শুভেন্দু অধিকারী যুবা তৃণমূল থেকে সরিয়ে সেটাতে সৌমিত্র খাঁকে এনে বসানো হয়েছিল। তখনই শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছিলেন যে এখানটায় ভাইপোর রাজ চলবে এবং ভাইপো এই মসনদেই এসে বসবে। তখন তিনি 2020 সালে বিজেপিতে এসে যোগদান করেছিলেন, এবং তার মাঝেও বহু কিছু ঘটে গেছে। যেখানটায় অভিষেক ব্যানার্জি তিনি দাঁড়িয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে, সেখানটায় লাস্ট লোকসভা নির্বাচনে তিনি 7.5 লাখের কাছাকাছি ভোট পেয়ে জিতেছেন। সেটা তিনি গর্ব করেই বলেন। মানে পশ্চিমবঙ্গে যদি রবীন্দ্রনাথ ঠাকুর এখন বেঁচে থাকতেন, তিনিও যদি ভোটে দাঁড়াতেন, এত ভোট কখনোই পেতেন না। তো এগুলো সব ঢপবাজি, চিটিংবাজি, মানুষ ভালো করেই জানে কী করে মানুষজনকে ঘর থেকে বের হতে না দিয়ে এই সব ভোট করাতেন, মানুষজনকে ভয় দেখিয়ে রাখতেন এবং মানুষজনের ভোটদানের অধিকার সেটা পর্যন্ত কেড়ে নিয়েছিলেন। ছাপ্পা মেরে 7.5 লাখ ভোট পাওয়াই যায়, কারণ তৃণমূল কংগ্রেস ছিল ক্ষমতায়। এই রকম করে এই প্রথমবার ভোট হলো যেখানটায় কোনো রকম কোনো মৃত্যু ঘটেনি।
সেটা নিয়ে এনাদের বেশি কাঁটা লাগছে, বা এনারা ছাপ্পা মারতে পারেননি, মৃতদের নাম বাদ গেছে, সব কিছুই এনাদের ডানা ছাঁটা হয়ে গেছে। সেই জন্য এনারা এখন বেশি বেশি করে লাফাচ্ছেন। তো এখানটায় আমি আরও বলতে চাই, তৃণমূল কংগ্রেসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অভিষেক ব্যানার্জিকে সর্বেসর্বা করার জন্য আরও একটা গেম প্ল্যান করেছিলেন, নারদা স্টিং অপারেশন। এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রকাশ করা হলেও আমার এখন বর্তমান সময়ে গিয়ে মনে হয়েছে যে অভিষেক ব্যানার্জিকে সব ক্ষমতা তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো প্ল্যান করে এই গুটিটা সাজিয়েছিলেন। তোমার মনের ভিতরে হইল পাপ। শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী এনারা বুঝেছিলেন যে তৃণমূল কংগ্রেস যেটার জন্য তারা লড়াই করেছেন, তাদের নিজেদের পারিবারিক জীবন সেটাকে পর্যন্ত বলিদান দিয়েছেন, বাড়িতে সময় না দিয়ে ওনারা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার তাগিদে তারা কঠোর পরিশ্রম করেছেন। সেখানটায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারই দলের বর্ষিয়ান নেতাদেরকে কোনো রকম কোনো পোস্ট না দিয়ে লোকসভায় দলনেতা করে পাঠালেন কাকে না অভিষেক ব্যানার্জিকে। এটা নিয়ে বহুত বিতর্কিত মন্তব্য হয়েছে এবং সেখানটায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার কল্যাণ ব্যানার্জিকে লোকসভার দলনেতা হিসাবে পাঠালেন। ইনারা শুধুমাত্র অভিষেক ব্যানার্জির নাম নিতেন, তা না, ইনাদের যুবরাজ ছিলেন, তৃণমূল কংগ্রেসের যুবরাজ ছিলেন অভিষেক ব্যানার্জি। পুরো দলটাকেই খেয়ে নিল তালা। কত বড় বাড়ি করেছে কোনো একজন সাধারণ ব্যবসায়ী থেকে এত বড় বাড়ি শান্তিকুঞ্জ, যেখানটায় হাজারো হাজারো পুলিশ থাকতো, যেখানে ফটো তোলা যেত না, যেখানে দিয়ে লোক রাস্তা দিয়ে বেরোতে পারতো না, আজ সবাই গিয়ে ফটো তুলছে এবং সবাই দেখছে যে ক্ষমতা যাওয়ার পরে মানুষের অবস্থা কেমন হয়। আর ওই ঔদ্ধত্য অহংকার করে অন্তত কখনো ক্ষমতা ধরে রাখা যায় না। মানুষজনকে ভয় দেখিয়ে দু চারটে গরম গরম ভাষণ দিয়ে কখনোই ক্ষমতা ধরে রাখা যায় না। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও ঘরবন্দি হয়ে গেছেন। যখন তার দলের নেতা কর্মীরা, সাধারণ কর্মীরা যারা তৃণমূলকে ভালোবাসে তারা মার খাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কী করেছেন, রবীন্দ্রনাথের তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তিনি রবীন্দ্রনাথের ওই পদতলে এসে তিনি রাজনীতির কথা বলছেন, গান হচ্ছে, নাচ হচ্ছে, কত কী হচ্ছে। এখনই তো উৎসব করার সময়, কারণ যারা তৃণমূল করেছিল তারাও দেখুক যে তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী করেছেন এবং তাদেরকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন। এগুলো শুধুমাত্র কর্মীদের জন্যই টিকেছিল তৃণমূলটা, আবার সেই কর্মীরাই নাকি রসাতলেই পাঠিয়ে দিল। কি বলছিস তুই? এর মধ্যে আরও একটা গল্প আছে। শুভেন্দু অধিকারী তিনি যখন অবজারভার ছিলেন মালদা এবং মুর্শিদাবাদ, সেখান থেকে আইপ্যাকের সাহায্য নিয়ে অভিষেক ব্যানার্জি তাকে সরিয়ে দেন। অভিষেক ব্যানার্জির মেন টার্গেট ছিল যদি শুভেন্দু অধিকারী তিনি যদি তৃণমূলে থাকেন তাহলে তার উত্থান কখনোই সম্ভব ছিল না, এতটা সহজও ছিল না। কারণ মুকুল রায় তৃণমূলের বর্ষিয়ান নেতা এবং তৃণমূল কংগ্রেস গড়ে তোলার অন্যতম কারিগর। মমতা ব্যানার্জির কোনো ট্যালেন্ট ছিল না, আন্দোলন সেটা শুধুমাত্র লোক দেখানো। তো অভিষেক ব্যানার্জি তিনি শুভেন্দু অধিকারীকে হাঁটানোর জন্য ওই যে আইপ্যাক ছিল, আইপ্যাকের কর্ণধার ছিলেন পিকে এবং তার যত সঙ্গী সাথীরা ছিল তাদেরকে নিয়ে মিটিং করে শুভেন্দু অধিকারীকে একদম উপড়ে ফেলে দেন অবজারভারের পদ থেকে এবং সব কিছু থেকে। তারপরে 2020 সালে এসে শুভেন্দু অধিকারী বুঝতে পারেন যে এখানটায় থাকা মানে নিজের আত্মসম্মান বলি দেওয়া। তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল এক জনৈক তৃণমূল নেতার বাড়িতে গিয়ে অভিষেক ব্যানার্জি তার পায়ে পর্যন্ত পড়েছিল, পিসির সাথে কথা বলানোর চেষ্টা করেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেন্দুকে বলেছিলেন যে তুমি থেকে যাও, তুমি কোথাও যেও না। তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হ্যাঁ আমি থেকে যাই, কিন্তু মন থেকে মেনে নিতে পারেননি এবং 2020 সালে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতেই। এখান থেকেই মুখ্যমন্ত্রী বিরোধী শুভেন্দু অধিকারী হয়ে উঠেছিলেন এবং এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সবসময়ের প্রধান মুখ হিসাবে শুভেন্দু অধিকারী কিন্তু উঠে এসেছেন। কোনো দিনও শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপি পার্টিটা কখনোই মজবুত হতে পারতো না এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা তো বহুত দূর। এই শুভেন্দু অধিকারী যিনি পশ্চিমবঙ্গে 2011, তারপরে 2016, 2021 এই যতগুলো ভোটে তিনি অংশগ্রহণ করেছেন প্রত্যেকটাতে তিনি কিন্তু বিপুল পরিমাণে সাপোর্ট পেয়েছেন। একটা মানুষ তিনি যদি কখনো কোনো কাজ না করেন, তিনি যদি মানুষের পাশে না থাকেন, তাহলে কী করে মানুষ তাকে ভোট দেবে আমাকে বলো। প্রথমে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারলেন। তিনি হঠাৎ করে ঘোষণা করে ফেলেছিলেন যে আমি এবারে নন্দীগ্রাম থেকে লড়বো। তিনি ভেবেছিলেন কি যে শুভেন্দু অধিকারী ওখানটায় শুধুমাত্র মমতা ব্যানার্জির মুখ নিয়ে জিতে এসছে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। তিনি কিন্তু হেরেই গেছিলেন। তারপরে ভবানীপুরে শুভেন্দু অধিকারী নিজে গিয়ে তার পাড়ায় গিয়ে 15,000-এরও বেশি ভোটে ওনাকে হারিয়ে এসছে। মানে মানুষ কতটা তিক্ততায় ছিল, মানুষের মন কতটা ইনাদের প্রতি উঠে গেছিলো সেটার প্রমাণটা কিন্তু মানুষজন দিয়েই ছেড়েছেন। তো এখানটা আমি একটা কথা বলতে চাই যে শুভেন্দু অধিকারী এই নামটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাচ্চা ছেলেও জেনে গেছে। আর যখন শিশির অধিকারী তিনি অসুস্থ ছিলেন মাঝখানে, তখন এই বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের কিছু হারমাত বাহিনী, কিছু নষ্ট ছেলেপুলে যারা শুধুমাত্র চুরি করার লোভে তৃণমূলে এসেছিল, তারা ওনার বাড়ির সামনে গিয়ে বক্স বাজাতেন, নাচ করতেন, আবির খেলা হতো, কিন্তু কোনো দিনও শুভেন্দু অধিকারী একটা মানুষের ওপরে অত্যাচার করেননি। এনারা শুধুমাত্র শিশির অধিকারী এবং তার ফ্যামিলিকে যে পরিমাণ হেনস্থা করেছে, সেখান থেকে দাঁড়িয়ে এনাদের পতন হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এনাদের মতো ছোটোলোকি মানসিকতা হয়তো আর পশ্চিমবঙ্গে কারণ নেই। মানে যারা খেতে দিল তাদেরই ঘরের ভেতরে গিয়ে হেগে দিল হচ্ছে মুখ্যমন্ত্রী।
হ্যাঁ, এই ধমকানিটা তিনি কিন্তু ভোটের আগে দিতেন যে ওনার কাছে অনেক পেন ড্রাইভ আছে, অনেক ক্ষমতা আছে, অনেক কিছুই আছে, অনেক প্রমাণ আছে যেটা দিয়ে বিজেপির দিল্লির সরকারকেও ফেলে দেওয়া যাবে। মানে এত তিনি পাওয়ারফুল ছিলেন। তিনি সব মঞ্চের উপরে উঠে বলতেন যে আমি চাইলে না সব কিছু শেষ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি সব কিছু। তো এখন যখন আপনি পুরোটাই হেরে গেছেন, এখন যখন পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এখনই তো সময় সেই পেন ড্রাইভটা বার করার। মানে শুভেন্দু অধিকারী জিতে গেলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরে গেল, কিন্তু পশ্চিমবঙ্গে সেই পেন ড্রাইভগুলো এখন আর বেরোলো না। বর্তমান দিনে মুসলিমরা তারা অত্যাচারিত কিন্তু হচ্ছে না, দেখো তারা কিন্তু তাদের জায়গা থেকে ঠিক আছে। কিন্তু এখানটায় যদি কোনো কারণে তৃণমূল কংগ্রেস জিতে যেত, হিন্দুদের বাড়িঘর একটাও রাখতো না, এই মুসলিমরা এসে ভাঙতো। যদি আমরা বলি যে হিন্দু মুসলিমের রাজনীতি করে বিজেপি সরকার ক্ষমতায় এসছে কি তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, তৃণমূল সরকার হয়তো ক্ষমতায় থাকতে পারে, কিন্তু বিজেপি যে এই রকম ধর্মের রাজনীতি করে ক্ষমতায় এসছে সেটা বলাটা সবথেকে বড় ভুল হবে। কারণ কলকাতার মানুষের যে মধ্যে যে উল্লাস, তাদের মধ্যে যে আনন্দ, মনে হচ্ছে 200 বছরের শাসন থেকে ইংরেজরা আমাদের স্বাধীনতা দিয়েছে, এই রকম একটা আনন্দ। বেশি নয়, টালিগঞ্জে যেখানটায় ওনাদের যে স্টুডিওর একটা ফোরাম আছে না, ওই ফোরামের মাথায় বসেছিলেন কে না, বনির মা উনি আর ওই অরূপ বিশ্বাস তার ভাই, এনারা হচ্ছে ওই টালিগঞ্জে যে স্টুডিও পাড়া তার মাথায় বসেছিলেন। ওনারা ওখান থেকে প্রডিউসারদের থেকে টাকা নিয়ে ঘুষ খেয়ে ছবিগুলোকে মুক্তি দেওয়াতেন। তো এখানটা একটা কথা বলতে চাই পশ্চিমবঙ্গের জনগণকে, যে এমন কোনো একটা জায়গা দেখাও যেখানটায় তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ছিল না, তৃণমূল এই জায়গা থেকে হপ্তা তোলেনি, তৃণমূল এই জায়গা চুরি চামারি জোচ্চুরি করেনি, এটাই আমাকে জানাও। ইনারা বলেন, ইনাদের দলের নেতারা যারা মা বলেন, যারা বলেন মমতা ব্যানার্জি পুরো সৎ মানুষ, আমি শুধু তাদের কাছে একটা কথা আগেও জানতে চেয়েছি, এখনও জানতে চাইছি, যে এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বইগুলো, সেগুলো স্কুলে 19টা বই, একটা বই হলে মানুষ মানত। মানে তিনি যতগুলো বই লিখেছেন সবগুলো বই কিন্তু স্কুলের লাইব্রেরিতে রাখা হবে, এটা কিন্তু শিক্ষা দপ্তর থেকে অনুমতি দেওয়া হয়েছিল। এবং সেই টাকাটা ঘুরে ফিরে কার অ্যাকাউন্টে যেত? মাননীয় অ্যাকাউন্টে নিশ্চয়ই যেত, নাকি তৃণমূলের পার্টি ফান্ডে? আজকে স্কুল যারা শিক্ষক, তাদের জীবন শেষ করে দিয়ে, তাদের ভবিষ্যৎ শেষ করে দিয়ে, ছাত্র যুবর ভবিষ্যৎ ধ্বংস করে এখন তিনি বই লিখবেন আর ছাত্ররা সেটা পড়ে মানুষ হবে। এই টাকা যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না নেন, তাহলে এই টাকাগুলো নেবে কে? এই যে স্কুলে যে বই কিনবে পাবলিশার্সদের টাকা, সেই টাকাগুলো কাকে দেবে পাবলিশার্সরা? মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই ভোটে হেরে যাওয়ার ভয়ে এই জিনিসটা কিন্তু ভালোই বানিয়ে রেখেছিলেন, যে ওই বই থেকে সারা জীবন মুখ্যমন্ত্রী টাকা পেতে থাকবেন এবং তার বাকি জীবনটা আরামসে কেটে যাবে। মাননীয় অভিষেক ব্যানার্জি আইপ্যাকের তো কর্মকর্তাদের নিয়ে তিনি মোটামুটি গোল মিটিং করে, যারা ছোট থেকে উঠে নেতা হয়েছিল এবং যারা যারা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা বোঝে, তাদেরকে ভোটের টিকিট না দিয়ে যারা যারা 50 লাখ 1 কোটি টাকা দিয়েছে তাদেরকে তিনি টিকিট দিয়েছেন। এই আইপ্যাক ভালোই টাকা পশ্চিমবঙ্গের মেরেছে, দিয়ে চলে গেছে ওরা কোম্পানি গুটিয়ে। প্রতীক জৈন অভিষেক ব্যানার্জির পুরো নিজের বন্ধুর মতো। তো এখানটায় একটা জিনিস বলতে চাই, যে মাটির নেতা সবসময় মাটির সাথেই জুড়ে থাকে, আর কিছু কিছু নেতা যারা টাকা দিয়ে নেতা হতে পয়সা কামাতে এসছে, তারা কিন্তু অভিষেক ব্যানার্জির মতো দশা হয়। শুধুমাত্র নিজের কায়েম করার জন্য, মমতা ব্যানার্জিকে হাঁটানোর জন্য, তার চেয়ার হাঁটানোর জন্য, তাকে পশ্চিমবঙ্গ থেকে পুরো রাজনীতির কেরিয়ার তার শেষ করে দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি উঠে পড়ে লেগেছিল। তিনি কখনোই চাননি যে পিসি আর প্রধানমন্ত্রী হোক। তিনি চেয়েছিলেন যে রাজনৈতিক দলটা এইভাবেই শেষ হয়ে যাক, নাহলে পিসি কখনোই ছাড়বে না তার গদি, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো কখনোই প্রধানমন্ত্রী হতে পারবে না, মুখ্যমন্ত্রী হতে পারবে না। তো এই ভেবেই পশ্চিমবঙ্গের তিনি পুরো দলটাকে পুরো ঘাড় মেরে রেখে দিয়েছেন। আমরা এখন বুঝতে পারছি যে অভিষেক ব্যানার্জি কত বড় হারামি। এমন হারামি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল হারামির সবচেয়ে সেরা আমাদের অভিষেক দা অনেক দামি। আমি শুধু একটা জিনিস ভাবি আর মনকে বলি যে মন রে তুই শান্ত হ। তারা আজ পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গটাকে লুটে ফুটে খেয়েছে। কোন সরকারি নিয়োগে দুর্নীতি হয়নি, বা কোন সরকারি টেন্ডারে দুর্নীতি হয়নি, কোন সরকারি কোনো কিছু কাজকর্মে দুর্নীতি হয়নি, একটা দেখাও। সে টাকাগুলো তো ওই বাড়ি বানাতে গেছে, 4 তলা 5 তলা বাড়ি বানিয়েছে, ফ্ল্যাট কিনেছে, এবং বিদেশেও টাকা রেখেছে। একটুখানি চোখের কিছু হলেই না বিদেশে চলে যায়। এসব পিসির আড়ালে না থাকলে কখনোই সম্ভব হতো না। তো এখানটা একটা কথা বলতে চাই, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে এগুলো দেখতে হয়েছে, তিনি এগুলো সাপোর্টও করেছেন, তাহলে তিনিও নিশ্চয়ই সমান দোষী। চুরিটা কিন্তু তিনিও ভালো করে রপ্ত করতে পেরেছেন, মানতেই হবে। অভিষেক ব্যানার্জির আর অভিষেক হলো না, তিনি ব্যভিষেক হয়ে থেকে গেলেন। তো এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।